শুরুতে জানিয়ে দেব, হামলা চালালে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব, শতাধিক ড্রোন দিয়ে এবার ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে রয়েছে তুরস্ক আইএসকে পরাজিত করেছে দাবি রিসেপ তাইয়েপ এরদোয়ানের। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় চলছে যুদ্ধবিরতির আলোচনা, তবুও থামছে না ইসরায়েলি বর্বরতা। হামলা চালালে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল যদি ভবিষ্যতে ইরানে হামলা চালায় তাহলে তার পরিণতি বড় ধরনের যুদ্ধের দিকে যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানে ইসরায়েলের হামলার আশঙ্কা রয়েছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি আজ বলেছেন, আমরা ইসরায়েলের যে কোনো আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেবে না যার পরিণতি বড় যুদ্ধ ডেকে আনতে পারে। এর আগে 2024 সালে ইসরায়েল দুইবার ইরানের উপর সরাসরি হামলা চালিয়েছে। প্রথমটি ঘটে অক্টোবর মাসে। প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার বেশিরভাগই ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়। এই হামলার প্রেক্ষিতে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এই বছরের এপ্রিল মাসেও ইসরায়েলে ইরানের একটি পারমাণবিক স্থাপনার কাছে বিমান প্রতিরক্ষা ব্যাটারি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটি ছিল ইরানের ছোড়া প্রায় 300টি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার জবাব। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরান পরিস্থিতি সামলাতে কূটনৈতিক সব উপায় অবলম্বন করবে এবং মিত্র দেশগুলোর সঙ্গে পরামর্শ সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি যে যুক্তি ও বিবেচনা শেষ পর্যন্ত জয়লাভ করবে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমাবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনে 2 দিনের রাষ্ট্রীয় সফরে যান, যেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। চীন ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা করে এবং 2015 সালে পরমাণু কর্মসূচির চুক্তিকে সমর্থন করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বৈধ অধিকার স্বার্থ রক্ষায় আমরা দৃঢ়ভাবে পাশে আছি। চীন বর্তমানে ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং নিষেধাজ্ঞার পরও ইরানের তেল কেনা শীর্ষ ক্রেতা। অপরদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া সম্প্রতি দেশটির মন্ত্রিসভায় জানিয়েছেন, আমাদের সরাসরি ইরানের উপর হামলা চালাতে হবে। শুধু হুতিদের আক্রমণ করলে সমস্যার সমাধান হবে না। প্রসঙ্গত, ইয়েমেনে হুতি বিদ্রোহীরা, যারা ইরানে সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে সম্প্রতি ইসরায়েলের ভূখণ্ডে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এসব হামলায় ইসরায়েলের লাখ লাখ মানুষকে নিরাপদে আশ্রয় যেতে হয়েছে। এদিকে শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শতাধিক ড্রোন নিয়ে রাতের আধারে দেশটিতে হামলা চালায় রুশ সামরিক বাহিনী। টানা প্রায় 3 বছর ধরে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান চলছে এবং এরই মধ্যে ড্রোন হামলার এই ঘটনা ঘটল। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, রাশিয়া শনিবার রাতে 103টি ইরান নির্মিত শাহেদ মানুষ্যবিহীন আকাশযান দিয়ে ইউক্রেনে আক্রমণ করছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনের পাঠানো 66টি ইউএভি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন, প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে আমাদের আকাশ রক্ষা করছি। মাত্র গতরাতে ইউক্রেনে 103টি শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ করছে, যাতে 8755টি এমন উপাদান রয়েছে যা বিদেশে তৈরি। এর আগে গত সপ্তাহে রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত 50,000-এরও বেশি নিষিদ্ধ উপাদান ব্যবহার করে 630টিরও বেশি আক্রমণকারী ড্রোন, প্রায় 770টি গাইডেড এরিয়াল বোমা এবং বিভিন্ন ধরনের 50টি ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, বিদেশি উপাদানগুলো সরবরাহ শৃঙ্খলে নিষেধাজ্ঞার চাপ অপর্যাপ্ত রয়ে গেছে। রাশিয়া তার প্রয়োজনীয় উপাদান এবং উৎপাদন সরঞ্জাম হাতে পেয়েই চলেছে এবং সেগুলোকে ইউক্রেনকে আতঙ্কিত করার জন্য ব্যবহৃত অস্ত্রগুলোকে ব্যবহার করছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, রাশিয়ান সামরিক বাহিনী 61টি ইউএভি গুলি করে ভূপাতিত করছে, যার মধ্যে রোভস্ত অঞ্চলে 37টি, ব্রায়ানস্ক অঞ্চলে 20টি, ভোরনেজ অঞ্চলে 2টি, বেলগোরদ এবং অরিয়ল অঞ্চলে 1টি করে ড্রোন ধ্বংস করা হয়েছে। তুরস্ক আইএসকে পরাজিত করছে দাবি রিসেপ তাইয়েপ এরদোয়ানের।
তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে আক্ষরিক অর্থে পরাজিত করছে বলে দাবি করছেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। তবে ভূরাজনৈতিক প্রেক্ষিতে আঞ্চলিক পরিকল্পনার অংশ হিসেবে এই গোষ্ঠীকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। ট্রাবজন প্রদেশে ক্ষমতাসীন একে পার্টির অষ্টম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন এরদোয়ান। তিনি আরও বলেন, তুরস্কের উৎস থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার কৌশলে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। তুরস্ক কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াইপিজিকে দেশের সীমান্ত থেকে সরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন তিনি। সন্ত্রাস বিরোধী অভিযানের মাধ্যমেই এটি সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এই সময় এরদোয়ান অঙ্গীকার করেন, ঐক্য ও সংহতির মাধ্যমে তুরস্ককে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্য অর্জন করা হবে, যেখানে সংঘাত, সহিংসতা এবং অস্থিরতা সম্পূর্ণরূপে অতীতের বিষয়ে পরিণত হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, অস্ত্র ও সহিংসতা, সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদীদের মদদে বিভাজনের কৌশলের উপর নির্ভর করে যুগ এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, তুরস্কের ভাই ও বোনদের নতুন দেওয়াল তৈরি করতে হবে না, যাদের সঙ্গে তারা একই জমি ভাগ করে নিয়ে হাজার হাজার বছর ধরে পাশাপাশি বসবাস করছেন। এদিকে গাজায় চলছে যুদ্ধবিরতির আলোচনা, থামছে না ইসরায়েলি বর্বরতা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত 3 দিনে আরও বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, একই দিনে 88 জন প্রাণ হারিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির আল ঘৌলা এলাকায় ইসরায়েলের একটি বাড়িতে হামলা চালিয়ে একসঙ্গে 17 জনকে হত্যা করেছেন। নিহতরা সবাই বেসামরিক ব্যক্তি এবং তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। ইসরায়েল দাবি করছে, গত 2 দিনে তারা গাজার 100টিরও বেশি হামলা চালিয়েছে এবং সেসব হামলার লক্ষ্য ছিল সশস্ত্র যোদ্ধা। তবে বাস্তবে এই দাবি সঠিক নয়, কারণ হামলাগুলোর মধ্যে অনেকেই নিরীহ সাধারণ মানুষ ছিলেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে বহু শিশুর মরদেহ রয়েছে। গাজায় এই সহিংসতা চলার মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবারও শুরু হয়েছে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদেদ জানিয়েছেন, যুদ্ধবিরতির আলোচনা অনেকটাই এগিয়েছে এবং হামাস ও ইসরায়েল কিছু বিষয়ের উপর একমত হতে পেরেছে। কাতারের দোহায় ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া পরবর্তী আলোচনায় অংশ নিতে পারেন। এদিকে গাজায় চলমান এই সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন $800 কোটি অস্ত্র ইসরায়েলকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই অস্ত্রের মধ্যে এমন বোমা রয়েছে যেগুলো গাজার মানুষকে নির্বিচারে হত্যা করতে ব্যবহৃত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বারবার উল্লেখ করেছেন, ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানালেও বাইডেন প্রশাসন সেই আবেদন উপেক্ষা করছেন। হামাসও বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হামাসকে দোষারোপ করেছেন। তিনি বলেছেন, হামাস যদি অস্ত্র ছাড়ে এবং আত্মসমর্পণ করে তাহলে যুদ্ধবিরতি সম্ভব। কিন্তু হামাস এই প্রস্তাব মানছে না এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। ইসরায়েল গাজায় মানবিক সাহায্য কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। তারা বলেছে, যদি গাজায় বেশি ত্রাণ দেওয়া যায় তাহলে হামাস তা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিতরণ করবে। ফলে গাজার সাধারণ মানুষকে সাহায্য পৌঁছানো আরও কঠিন হয়ে পড়বে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর আরও উত্তেজনা তৈরি হতে পারে, কারণ ট্রাম্পের সরকারের সময় ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন ছিল ব্যাপক। ট্রাম্পের শপথের পর ইসরায়েল আরও কঠোর পদক্ষেপ নিতে পারে, যা গাজার মানুষের জন্য আরও খারাপ হতে পারে।